নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি হারানো বা ছেড়ে দেয়া এবং একই সঙ্গে দল থেকেও বাদ পড়া বা একাদশের বাইরে থাকা এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই একটু বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। নাজমুল হোসেন শান্ত একটা কথা বলছিলেন, সেটা দিয়ে আসলে শুরু করি, যেটা একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই মুহূর্তে, যে দলের স্বার্থে তিনি সরে গেছেন। একটা ফরম্যাটে তার ক্যাপ্টেন্সিটা চলে গেছে লিটারালি, আরেকটাতে তিনি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন। এটা কোনো অভিমান থেকে নয়, তিনি যেটা বলছেন তার ভাষ্য অনুযায়ী, এবং সেটা তিনি ছেড়েছেন দলের বেটারমেন্টের কারণে। বেশ কয়েকটা ম্যাচ তো বাংলাদেশ খেলেছে, ইভেন নাজমুল হোসেন শান্ত একাদশের বাইরে রেখে তাকে ম্যাচ খেলেছে। দলের বেটারমেন্টটা আসলে কোন জায়গায় হয়েছে, যদি আপনার চোখে কিছু ধরা পড়ে? পার্টিকুলার কোনো ফরম্যাটের কথা বলছেন আপনি, ওয়ানডে বা টেস্ট কোনো কিছু? না, এনি ফরম্যাট, পার্টিকুলার কোনো ফরম্যাটের কথা বলছি না। হয় নাই। পেছনে যদি যান, 2015 সনে বাংলাদেশ দল যে অবস্থাতে ছিল, 2025 সনের আজকে 1 আগস্ট, এই সময় এসে বাংলাদেশ তার চেয়ে বেটার অবস্থান নেই। শান্তর যে বেটারমেন্টের কথা, আমার অনুমান তিনি সামগ্রিকভাবে চিন্তা করে এটা বলেছেন, এবং এটা আসলে কতটুকু তার একদম মনের কথা এবং কতটুকু আসলে তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে বলেছেন বা ন্যাশনাল টিমের একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে বলেছেন, এটা আলোচনা সাপেক্ষ। আর একই সঙ্গে আপনি যেটা বললেন যে দলের বেটারমেন্টের জন্য ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া শান্তর জন্য, আমি নাহিয়ানের রিপোর্টেই দেখছিলাম যে তিনি বলছেন তার জন্য সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, যারা জানে তারা জানে শান্তকে যেদিন ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, ওই দিনই শান্ত তার ঘনিষ্ঠ মহলে কনফার্ম করে দিয়েছেন তিনি আর টেস্ট ক্যাপ্টেন্সি করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা জাতীয় টেলিভিশনে। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে শ্রীলঙ্কা সিরিজে গিয়ে যদি এই সিরিজটা না থাকতো, তিনি হয়তো ওই দিনই বা ওই সময়ই ক্যাপ্টেন্সি ছেড়ে দিতেন। যেহেতু সামনে একটা সিরিজ ছিল, তিনি ক্যাপ্টেন, দায়িত্ববোধের জায়গা আছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং শ্রীলঙ্কা সিরিজে গিয়ে তিনি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এবং ওই সময় তিনি কমিটেড, তিনি ক্যাপ্টেন্সিটা করবেন না। সো এই যে অনেক কষ্ট ছিল, বা কষ্ট মিনস হচ্ছে যে আপনার অনেক চিন্তা বা ইট ওয়াজ হার্ড, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় উইথ ডিউ রেসপেক্ট ফর শান্ত, যে এটা জাস্ট বলার জন্য বলা। আপনাকে ডেকে নিয়ে আজকে 71 কর্তৃপক্ষ যদি বলে ভাই খালিদ জামিল কালকে থেকে আইসেন না, হাউ ডু ইউ ফিল? আপনার ভালো ফিল করার কোনো কারণ নাই। আপনাকে 71 কর্তৃপক্ষ চাকরি থেকে সরিয়ে দিতেই পারে, কিন্তু সেটা একটা প্রসিডিউর আছে। শান্তর সঙ্গে যেটা করা হয়েছে, আমি আজ পর্যন্ত এই বিষয়ে যতবার কথা বলেছি একটা কথা স্পষ্ট করে বলেছি, ক্রিকেট বোর্ড শান্তর সঙ্গে অন্যায় করেছে, রিগার্ডলেস অফ শান্তস ক্রিকেটিং পারফরমেন্স। শান্ত খুব খারাপ ব্যাটসম্যান, শান্ত কিচ্ছু পারে না, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু আপনি যখন আপনার দেশের ক্যাপ্টেনকে ডেকে নিয়ে হঠাৎ করে সরিয়ে দেবেন, তার আধ ঘন্টা আগে হেড কোচের সঙ্গে তার প্ল্যান পরবর্তী ওয়ানডে সিরিজ নিয়ে, এটা ভালো কোনো মেসেজ দেয় না। ক্রিকেট অপারেশনস যে কাজটা করেছে, ঘোরতর অন্যায় করেছে, আমি বারবার এই কথাটা বলবো। সো শান্তর সরে যাওয়ার ফলে বাংলাদেশ ক্রিকেটে বিরাট উন্নয়ন হয়েছে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। বরং শান্ত দলটাকে গুছিয়ে এনেছিলেন, দলের খেলার ধারা, প্লেয়ারদের মেন্টালিটি এবং বাংলাদেশ টিম কিভাবে খেলবে, সব কিছু মিলে শান্ত মোটামুটি একটা স্টেবল জায়গায় দলটাতে এনেছিলেন। লাস্ট টেস্ট সাইকেলে বাংলাদেশ 4টা টেস্ট জিতেছে, যেটা বাংলাদেশ জীবনে করেনি। ক্রেডিট আপনি শান্তকে দেবেন না? সো জিনিসটা হচ্ছে যে শান্ত পরবর্তীতে ক্যাপ্টেন্সি নেবেন কিনা ভেবে দেখবেন, কিংবা এই মুহূর্তে ভাবছেন না। আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে 1 বছর, 2 বছর, 3 বছর বা আগামী 6 মাস পরও ঘুরে ফিরে শান্তর কাছে ক্যাপ্টেন্সির অফার গেলেও যেতে পারে। কারণ বাংলাদেশের এই টিমে যেহেতু সামগ্রিকভাবে আপনি বলছেন, আপনি 3 ফর্মেটে বাংলাদেশের প্লেয়ার কটা আছে? 25টা প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আপনাকে যদি আমি 3 জনের নাম বলতে বলি, খালিদ জামিল আপনি বলতে পারবেন না। লিটন, মিরাজ, 2জনকে বাদ দেন, আর 2 জনের কথা আমাকে বলেন তো যারা ক্যাপ্টেন হইতে পারে এই মুহূর্তে। ইউ ওন্ট ফাইন্ড ওয়ান। সো রিয়েলিটিটা হচ্ছে যে শান্ত যেটা করেছেন, আমি বিসিবি আসলে ক্যাপ্টেনটা খুঁজে পাচ্ছে না। আমি বললাম তো, শান্তর জায়গা থেকে প্রবাবলি হি হ্যাজ টেকেন দ্য কারেক্ট ডিসিশন। কারণ এইরকম একটা ঘটনার প্রেক্ষাপটে আপনার ডিগনিটি যখন হার্ট করা হবে, যখন আপনার আত্মসম্মান আঘাত লাগবে, তখন নর্মালি পার্সোনালিটি সমৃদ্ধ মানুষরা এই ধরনের সিদ্ধান্ত নেন। বাট ইয়েস, দ্য লাস্ট হচ্ছে আপনার যে শান্তকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেটের খুব একটা ভালো কিছু হয় নাই, এবং আমার বিবেচনায় কিছু ক্ষেত্রে ক্ষতিই হয়েছে। কিন্তু এই যে সিরিজের আগে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, অনেক কবিতা, উপন্যাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রচিত হয়। সময়ের পরিবর্তন হয়, নেতৃত্বে পরিবর্তন আসে, কিন্তু এই যে কালচারটা, সেই কালচারটাতে কোনো পরিবর্তন আসে না। এর আগেও আমরা বড় সিরিজ, বড় টুর্নামেন্ট
এই বিষয়গুলোর আগে দেখছি যে ক্যাপ্টেন্সি চলে যাচ্ছে, দলের ইনক্লুশন হচ্ছে, কোচকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেক ধরনের অনেক বিষয় দাঁড়াচ্ছে। অর্থাৎ অনেক কিছু তো পরিবর্তন হচ্ছে, বোর্ডে সভাপতির পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা কি তাহলে বাংলাদেশের ক্রিকেটের কালচারেরই একটা অংশ হয়ে গেছে? দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘুরে ফিরে একই রকম মানুষেরা থাকে। এখন আপনি যে মানুষদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখছেন, আগেও তো এদেরই দেখেছেন। তো ওই সময়ে গত 5 বছর, 7 বছর, 8 বছর, 16 বছরে ওনারা তো ভালো কিছু করতে পারেন নাই ক্রিকেটিং কালচার এবং ক্রিকেটিং ডেভেলপমেন্টের। ওই কোনো রকম ঠেলে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার মতো, যে বাস নষ্ট হলে ঠেলে ধাক্কা দিয়ে আগায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই লোকগুলো এভাবেই চালিয়েছে। আপনি ভাই কেন এক্সপেক্ট করেন এরা এখন আপনারা সব কিছু চেঞ্জ করে দেবে? এখন বোর্ডের বিভিন্ন দায়িত্বে যারা আছে, আমি নাম ধরেই বলতে পারি, ধরেন আকরাম খান কিংবা মাহবুবুল আলম, ওনারা কত বছর ধরে ক্রিকেট বোর্ডে। আঞ্চলিক ক্রিকেটের কথা বলা হয়, আকরাম খান তো চট্টগ্রাম থেকে নির্বাচিত, চট্টগ্রামের ক্রিকেটের জন্য উনি কী করেছেন? এই যে গ্রাউন্ডস কমিটির কথা বলা হয়, মাহবুবুল আলম কত বছর ধরে গ্রাউন্ডস কমিটিতে। গামিনীর কথা বলা হয়, এই যে উইকেটে মিরপুরে ভালো হচ্ছে না, দায়টা কি শুধু গামিনীর? আপনার এটা বিশ্বাস হয়? গামিনীর বস, যে যার নির্দেশনায় গামিনী চলে, গামিনী যার আন্ডারে চাকরি করে, তাকে কখন জবাবদিহির আওতায় হয়েছে? আপনি ভাই কেন এক্সপেক্ট করেন যে ওনারা বাংলাদেশ ক্রিকেটটাকে একদম স্বর্গরাজ্য বানিয়ে দেবে? এরা বিশ্বাস করার তো কোনো কারণ নাই। যারা 10, 12, 15 বছরে পারেন নাই বা করেন নাই, তারা এই সময় কেন করবেন? সর্বোচ্চ অর্থাৎ একেবারে টপ পজিশন যেটা বোর্ডের, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সেখানে তো কয়েক দফায় পরিবর্তন হলো। তো সেটা কি আসলে পরিবর্তন? একার পক্ষে খালিদ জামিল যে কোনো কিছুতে কিছু করাটা খুব ডিফিকাল্ট। কারণ আপনি যখন একটা পার্টিকুলার কমিটি নিয়ে কাজ করবেন, 10 জন মানুষ নিয়ে কাজ করবেন, এই 10 জন মানুষের অন্তত 6 জন মানুষ কাজের মানুষ হইতে হবে। আপনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক যেমন খুশি তেমন হইতে পারে, কিন্তু এই কাজের মানুষরা বিভিন্ন সময় হয় কি, কাজের চেয়ে অকাজগুলো বেশি করে। আপনি কিছুদিন আগে হয়তো গণমাধ্যমে শুনেছেন যে গামিনীকে সরিয়ে দেওয়া হবে মিরপুরের দায়িত্ব থেকে, শুনেছেন না? বাংলাদেশে যারা ক্রিকেট ফলো করেন এরকম 80% মানুষ শুনেছেন। আপনি কি জানেন এই ব্যাপারে মাহবুব আনাম নিজেও বলেছেন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি? আপনি কি জানেন যে 15 দিন আগে এই মাহবুব আনাম গামিনীকে ডেকে 15 দিনের বা 14 দিনের বা 2 সপ্তাহের সময় দিয়েছে উইকেটগুলো ঠিক করার জন্য? তিনি এর আগে আপনার একাডেমি মাঠ এবং ইনডোরের যে সমস্ত উইকেট আছে প্রত্যেকটা ঘরের অবস্থা খারাপ, আমি জেনে শুনে বলছি। গ্রিন হাউস 3 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, এই মাহবুব আনাম সাহেবদের সময়তে বানানো হয়েছে। আপনি নিউজিল্যান্ড গিয়ে দেখে এসেছেন, নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের কন্ডিশন এক। জিনিসটা হচ্ছে যে এই যে ভুলগুলো তারা বছরের পর বছর প্র্যাকটিস করে যাচ্ছেন, তাদেরকে জবাবদিহির আওতায় আনা হয়েছে, হয়নি কিন্তু। সো ইউ ক্যান্ট এক্সপেক্ট এনিথিং বেটার ফ্রম দিস পিপল। এই সত্যটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, আপনি বিভিন্ন রকম কারণে, সামাজিক হতে পারে, খেলাধুলার কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, এনারা দিনের পর দিন ক্রিকেট বোর্ডে টিকে আছেন, হয়তো আগামীতেও থাকবেন, কিন্তু তাদের আউটপুটটাকে এটা কখনো কেউ জিজ্ঞেস করে না। তারা বাংলাদেশ ক্রিকেটকে এক্স্যাক্টলি কি দিয়েছেন লাস্ট 10 ইয়ার্সে, 12 ইয়ার্সে, কেউ কখনো জিজ্ঞেস করে না। তাদের পারফরমেন্সের কোনো মূল্যায়ন হয় না। তো এই যখন অবস্থা হয়, এটা যখন সংস্কৃতি, প্রফেশনাল, স্ট্রাকচারাল, আপনি কেন এক্সপেক্ট করেন যে ক্রিকেটটা ভালো হবে? ওনারাই তো ক্রিকেটটা চালাচ্ছেন। জি, সেই বিষয়টা রয়েছে। গ্রাউন্ডস কমিটির কথা বলি বা অন্যান্য ম্যানেজমেন্টের কথা বলি, একেবারে টিমের ভেতরের কথাটা যদি আমরা বলি, ক্যাপ্টেন নিয়ে আমরা শুরু থেকে আলোচনা করছিলাম। নাজমুল হোসেন শান্ত বারবারই বলেছেন, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েও বলেছেন। এর আগে আমরা তামিম ইকবালকে বহুবার বলতে শুনেছি যে ক্যাপ্টেন যেই হোক না কেন তাকে একটা লম্বা সময়ের জন্য দায়িত্ব দিতে হবে। কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেনরা কি আসলে লম্বা সময়ের জন্য দায়িত্ব পান কিনা? মেহেদী হাসান মিরাজ সদ্যই একটা দলের দায়িত্ব পেয়েছেন এবং সেটা 1 বছরের জন্য। তিনি নিজেও হয়তো বা জানেন না যে তিনি কতদিন ক্যাপ্টেন থাকবেন। এরকম সিচুয়েশনটাই আসলে বাংলাদেশের ক্রিকেটে নর্মাল। সেক্ষেত্রে একজন ক্যাপ্টেনের জন্য কি আদৌ সেটা সম্ভব যে তার দলটা গুছিয়ে নিয়ে কোনো একটা পার্টিকুলার টুর্নামেন্ট ধরে নিজের টিমকে প্রিপেয়ার করা? মিরাজকে যখন 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হলো, ওই সময় আমি বলেছিলাম এটা ভুল সিদ্ধান্ত। আপনি যদি কাউকে ক্যাপ্টেন্সি দেন, 2027 বিশ্বকাপ চিন্তা করে ক্যাপ্টেন্সিটা দেবেন। আপনি কি নিশ্চিত 2027 বিশ্বকাপে বাংলাদেশ মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বিশ্বকাপটা খেলবে? আপনি নিশ্চিত না, আমি নিশ্চিত না, ক্রিকেট বোর্ডও নিশ্চিত না, প্লেয়ার কিন্তু নিশ্চিত হবে। সো আপনি যখন মিরাজকে 1 বছরের জন্য বলবেন যে ভাই তোমাকে 2026-এর 30শে জুন পর্যন্ত আমরা দায়িত্ব দিচ্ছি, আবার তোমার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে বিশ্বকাপের জন্য তোমাকে আমরা রাখবো, মিরাজ তখন কি করবে? এখন মিরাজের পারফরমেন্স তো আপনার আপগ্রেড ডাউনগ্রেড হইতেই পারে। মিরাজ যদি ওয়ানডেতে খারাপ পারফরমেন্স শুরু করে কোনো কারণে, 2026 জুনের মধ্যে গিয়ে তখন নতুন চিন্তা শুরু হবে আপনার বিশ্বকাপে ক্যাপ্টেন্সি কি করবে। মিরাজই থাকবে নাকি শান্তরে রিকল করা হবে নাকি লিটনকে আমরা দায়িত্বটা দিব? এই জটিলতা আগামী 1 বছরের মধ্যে আপনি দেখতে পারবেন। দের ইজ ভেরি গুড চান্স। ও জিনিস হচ্ছে
আপনি মিরাজকে 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দিচ্ছেন, ভাই কোন ইকুয়েশন থেকে দিচ্ছেন? এই 1 বছরে বাংলাদেশ এমন কি করবে যে এই 1 বছরের জন্যই তাকে দিতে হবে? সমস্যা কি ছিল? মিরাজকে যদি আপনি বলে দিতেন যে 2027 বিশ্বকাপ আমরা চাই তোমার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপটা খেলুক, মিরাজের যে প্ল্যান থাকতো, মিরাজের যে চিন্তা থাকতো, মিরাজের যে আত্মবিশ্বাস থাকতো, 1 বছরের জন্য সেটা থাকবে না। সেকেন্ড থিং হচ্ছে, এটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, মিরাজের ওপর আপনার ফুলফিল ট্রাস্ট নাই। মিরাজের ওপর আপনার ফুলফিল বা আপনাদের ফুলফিল ট্রাস্ট নাই। ওই ট্রাস্টটা যদি থাকতো, মিরাজকে আপনারা 2027 পর্যন্ত ক্যাপ্টেন্সি দিতেন। আপনারা মিরাজকে দেখতে চেয়েছেন সে কেমন করে, দেখতে চাওয়ার কি আছে? মিরাজ তো আপনার বয়সভিত্তিক ক্রিকেটেও ক্যাপ্টেন্সি করেছেন। মিরাজকে, শান্তকে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালি মনে করা হয়, তারা পারফরমেন্স যেমনই করুক, ক্যাপ্টেন্সি যেমনই করুক, বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করা হয়, তাহলে তার উপর আপনার 1 বছরের কেন আস্থা রাখতে হবে? 2 বছর আস্থা এবং কেন আপনি রাখতে পারছেন না? বিকল্প আপনার হাতে আছে কিনা সেরকম তো নেই। আমি তো আপনাকে আগেই বললাম যে আপনি বাংলাদেশের এই টিম থেকে মিরাজ, শান্ত, লিটন বাদ দিয়ে 3 জন লোক দেখাইতে পারবেন না যারা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। প্লেয়ার ভালো আছে, কিন্তু ক্যাপ্টেন্সি ইটস এ ডিফারেন্ট থিং। সো জিনিসটা হচ্ছে যে আপনি যখন নিজের কাজের প্রতি নিজে আত্মবিশ্বাসী থাকবেন না, নিজে কি করতে চাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাচ্ছেন, কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন, কেন দেখতে চাচ্ছেন, সেটার জন্য কি করা উচিত, এগুলো সম্পর্কে আপনি যখন নিশ্চিত না থাকবেন, তখন আপনি এরকম ডিসিশন নেবেন। কিন্তু আপনি যেটা বলছিলেন যে 27 ওয়ার্ল্ড কাপকে ধরে ক্যাপ্টেন্সিটা দেওয়া উচিত, 2023 ওয়ার্ল্ড কাপকে ধরে তো তামিম ইকবালকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, তো সেই 23 ওয়ার্ল্ড কাপে তো তিনি ক্যাপ্টেন্সি করতে পারেননি। তো এটা তো আসলে বাংলাদেশের জন্য একেবারে কমন সিনারিও হয়ে গেল তাহলে, যে যদিও এরকম কিছু হয় সেটাও আসলে অনিশ্চিত। যদিও 27 পর্যন্ত তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, সেই 27 পর্যন্ত তিনি কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা তো নিশ্চিত না। এটাই হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর, যে এই যে যারা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিচ্ছেন, ক্যাপ্টেন্সি দিচ্ছেন, গামিনীকে সরাচ্ছেন, উইকেট কেমনভাবে ঠিক করছেন, খেলা কোথায় হবে ঠিক করছেন, তারা 12, 14, 15 বছর তো এই কাজগুলোই করে গেছেন। আপনার প্রশ্নের উত্তরটা কি পাচ্ছেন আপনি? যে তাহলে এই লোকগুলো এটাই তো করবে, তাদের কাছ থেকে আপনি কেন এক্সপেক্ট করবেন তারা 2027 বিশ্বকাপ চিন্তা করে এটা করবে? আপনি রেদার তাদের কাছে এক্সপেক্ট করবেন যে ভাই 2026-এ গিয়ে তারা মিরাজকে সরাবে, তারপরে আরেকজনকে ক্যাপ্টেন্সি দেবে, বিশ্বকাপের একটা ক্যাওস তৈরি হবে এবং একজন ক্যাপ্টেন তার দল নিয়ে যাবেন যিনি বিশ্বকাপে যাওয়ার 1 বছর আগে বা 8 মাস আগে দায়িত্বটা পেয়েছেন। তিনি নিজেও জানেন না তার দলের প্লেয়ারদের নিয়ে কী করবেন, তিনি নিজেও জানেন না সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, হোয়াট এভার যেখানেই খেলা হোক, যে আমার স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানটা কী হবে। সো এভাবে যখন আপনি ক্রিকেট চালাবেন, তাতে ক্রিকেটটা যতখানি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্রিকেট ঠিক এক্স্যাক্টলি অতখানি কিছু ক্ষেত্রে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়েই যাচ্ছে। না, নিঃসন্দেহে সেটা তো আছেই, কিন্তু যারা আসলে অভিজ্ঞ, যে ক্রিকেটাররা আসলে অভিজ্ঞ, সেই জায়গা থেকে তো ক্রিকেটারদেরও কিছু দুর্বলতা থাকে। পারফরমেন্সের যে ইস্যুটা, একদম সংক্ষেপে যদি জানান যে পারফরমেন্সটা আসলে এখানে কতটা গুরুত্ব বহন করছে? দিন শেষে সব কিছুতে পারফরমেন্সই মূল। প্রফেশনাল জায়গায় পারফরমেন্সটাকেই সব কিছুর কোর ধরা হয়। বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় মানে লুপহোলস হচ্ছে, আমার যেটা অলওয়েজ মনে হয়, এরা লম্বা সময় ফর্মে থাকে না, বোলার ব্যাটসম্যান যাই বলেন। এই জায়গা থেকে বের হতে যদি না পারেন, তাহলে যেভাবে চলছে এভাবেই চলবে। বাট অ্যাবাভ এভরিথিং, প্লেয়াররা যাই করুক, প্লেয়ারদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে সাপোর্ট দেওয়া এবং তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে, প্রফেশনাল ওয়েতে ডিল করা, এটা একটা ক্রিকেট বোর্ডের অন্যতম দায়িত্ব, যে দায়িত্ব পালন করতে গিয়ে ক্রিকেট বোর্ড বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়নি, বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেব চৌধুরী বলছিলেন আপনি, এবং সেই বিষয়গুলো বোর্ড কবে কাটিয়ে উঠতে পারে সেটাই আসলে এখন দেখার বিষয়। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। দেব চৌধুরী, অনেক ধন্যবাদ খেলাযোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।